হিমালয়ের কোলে রঙ্গিতনগরের মতো এমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গা থাকলে মন এমনিতেই ভালো হয়ে যায়। জানলা খুললেই তুষার ধবল হিমালয়, সবুজ ঘাসের কার্পেটে মোড়া পাহাড়, যার বুক চিরে বয়ে গেছে রঙ্গিত নদী। মামার মামি এখানেই থাকে। নিঃসন্তান মামা ইঞ্জিনিয়ার, আর মামি একটা স্থানীয় প্রাইমারি স্কুলে পড়ায়। হানিমুনে সিকিম যাওয়ার পথে মামার বাড়ি থাকতে এসেছিলাম আমি আর শ্রী। সকালে ঘুম থেকে উঠে কিচেনের দিকে যেতেই দেখলাম মামা আর মামি দুজনে ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত। হাসি মুখে হাতে কাজ করার সঙ্গে চলছে খুনসুটি। মামির কালে অসাবধানতায় লাগা ময়দা মামা পরম যত্নে মামির শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছে। মামিও ময়দা মাখা হাত মামার মুখে লাগিয়ে দিল। কিচেনে ঢুকতে গিয়েও ফিরে এলাম। নিজের বিয়ের বয়স 10 দিন, আর এর মাঝে অন্তত 20 বার ঝগড়া হয়েছে সিকিম না দার্জিলিং, ট্রেন না প্লেন, মামার বাড়িতে যাওয়া হবে কিনা, এমন অনেক বিষয়। শ্রী অনিচ্ছা নিয়ে এসেছে রঙ্গিতনগরে, কিন্তু আসার পরে মামা আর মামিকে দেখে অবাক। 50-এর কোঠায় পৌঁছে যাওয়া এরা যেন এক যুবক যুবতী। এদের একজনের আরেকজনের প্রতি টান ঈর্ষা করার মতো। শ্রী বলেছিল, যখন কোনো দম্পতির সন্তান হয় না, তাদের ভালোবাসার আকর্ষণ অনেক বেড়ে যায়। হারিয়ে ফেলার ভয় থেকে এক অন্যরকম অধিকার বোধ জন্মায়। তর্কে না গিয়ে বলেছিলাম, তাহলে কি আমরাও ওই পথেই হাঁটব? শুধু তুমি আর আমি, আমি আর তুমি? উত্তরে দুমদুম করে আমার পিঠে ওর সদ্য শাঁখা পড়া হাতের কিল আমার পিঠে এসে পড়েছিল। মামা ছুটি পায়নি বলে আমাদের বিয়েতে আসতে পারেনি। অবশ্য আমার ধারণা, নিজেদের সন্তান না থাকায় অনেক শুভ কাজে একসময় মামিকে অনেক বাঁকা কথা শুনতে হয়েছে। সেই জন্য ওরা অ্যাভয়েড করার চেষ্টা করে এইসব আনন্দ অনুষ্ঠান। দিদুকে অনেকবার বলতে শুনেছি, তোরা দত্তক নে। অনেকেই তো দত্তক নেয়। উত্তরে মামা শুধু বলতো, কেন মা, এই তো বেশ আছি, কি দরকার আর কাউকে এনে? এরপর প্রায় 2 বছর কেটে গেছে। হঠাৎ মামির ফোন পেয়ে আমি রঙ্গিতনগরে চলে এসেছি। মামা 3 দিন হাসপাতালে ভর্তি, মামিও 3 দিন হাসপাতালেই আছে। হঠাৎ হার্ট অ্যাটাক, বাইপাস হয়েছে, প্রচুর রক্তের প্রয়োজন। মামা আর মামির একই ব্লাড গ্রুপ। আমি মামিকে বলেছিলাম 1 ইউনিট রক্ত দিতে, কিন্তু মামি রাজি হয়নি। বলেছিল, না, আমি দেব না, ওর তো কমন গ্রুপ, একটু খুঁজলেই পাওয়া যাবে। কথাটা শুনে বেশ রাগ হয়েছিল। এই কি তাদের ভালোবাসা? তাহলে কি আগে আমরা মামা মামির যে ভালোবাসা দেখেছি সেটা ভুল ছিল? আইসিইউতে মামা তখন জমের সাথে লড়াই করছে, আর মামি দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে একভাবে, অথচ রক্ত দেবে না। মামির কোনো অসুখ আছে বলেও কোনোদিন কিন্তু শুনিনি। সুস্থ সবল মহিলা, অথচ প্রয়োজনে নিজের স্বামীকে রক্ত দেবে না। যতবার এটা মনে হচ্ছিল, প্রচণ্ড রাগ হচ্ছিল মামির ওপর। 2 দিন পরে মামার কেবিনে ঢুকতে গিয়ে কাঁচের দরজার ফাঁক দিয়ে দেখি মামি ছোট ছোট করে আপেল কাটছে, আর মামা সেগুলো মামির মুখে গুঁজে দিচ্ছে। মাঝে মাঝে মামিও মামাকে খাইয়ে দিচ্ছে। এসব দেখে রাগে গা জ্বলছিল। মামা বলছিল, ডাক্তার বলেছে সব ঠিক থাকলে পরশু ছুটি হবে। তোর মামির মতো করে আমার খেয়াল আর কেউ রাখতে পারবে না। দেখ না, এই কদিনে নিজের কি চেহারা করেছে। মামা মামির মুখের ওপর পড়া চুল আলগোছে সরিয়ে দেয়। টেবিলের ওপরে রাখা ফলের রসের গ্লাসটা নিয়ে মামা মামিকে বলে, রসটা কিন্তু তুমি খাবে। সকাল থেকে না খেয়ে আমি আর সহ্য করতে না পেরে তখন সঙ্গে সঙ্গে বলে ফেলি, মামা, ওটা বোধহয় তোমার বেশি প্রয়োজন, তোমার রক্তের প্রয়োজন বেশি এখন। অসহ্য ন্যাকামি। 50 পার করেও এত আদিক্ষেতা ভালো লাগছিল না। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে মামা মামিকে আমাদের বাড়িতে নিয়ে আসি। দোতলায় ঠিক আমাদের পাশের ঘরেই ওদের থাকার ব্যবস্থা হয়েছিল, আর ওদের পাশেই ছিল একটা খোলা ছাদ। একদিন মধ্যরাতে হঠাৎ গানের আওয়াজ পেয়ে আমি উঠে গিয়ে দেখি ছাদে মামির কোলে মামা মাথা রেখে শুয়ে, আর মামি
মামার মাথায়, বুকে, পিঠে হাত বোলাতে বোলাতে গান গাইছে। মামা চোখ বুজে সেই গান শুনছে। ব্যাপারটা খুবই দৃষ্টিকটু লাগছিল। প্রচণ্ড রাগ হচ্ছিল ওদের ওপর। বিয়ের 2 বছর কাটতে না কাটতেই আমাদের বিবাহিত জীবনের সমস্যার শেষ ছিল না, আর এদিকে মামা মামিকে দেখলে মনে হতো জীবনের কোনো সমস্যাই নেই, চূড়ান্ত সুখী দম্পতি। এর বছরখানেক পরে একদিন রাতে হঠাৎ মামার ফোন। মামি খুবই অসুস্থ, শিলিগুড়িতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রঙ্গিতনগর থেকে মামিকে নিয়ে অ্যাম্বুলেন্সে এতটা পথে এসে মামাও খুব অসুস্থ। পরের দিন হাসপাতালে যখন পৌঁছালাম তখন সব শেষ। মামি নাকি এপ্লাস্টিক অ্যানোমিয়ার পেশেন্ট ছিল। এ এক বিরল অসুখ, যাতে রক্ত তৈরি হয় না, মাঝে মাঝে রক্ত দিতে হয় পেশেন্টকে। মামিকেও নাকি মাঝে মাঝে রক্ত দিতে হতো। মামার ভালোবাসার টানেই মামি এতদিন বেঁচেছিল। মামির শেষ নিঃশ্বাসের সঙ্গে সঙ্গেই মামার আবার হার্ট অ্যাটাক হয়, আর তাতেই শেষ হয়ে যায় মামাও। ডাক্তাররা বলেছিলেন এমন এক রক্তের অসুখ নিয়ে মামি যে এতদিন বেঁচেছিল সেটাই মিরাকেল। সন্তান না থাকার কারণে মামা ও মামি কাউকেই কোনোদিন বিরক্তি প্রকাশ করতে দেখিনি, সবসময় হাসি মুখে। যার জন্য কয়েকদিন আগেও সমালোচনা করেছি, রাগ করেছি ওদের ওপর। শেষবারের মতন রঙ্গিতনগরে যেতে হয়েছিল আমায়। ওদের একমাত্র ওয়ারিশ হিসাবে সব দেখিয়ে কোয়ার্টার ছাড়তে হবে। ইচ্ছার বিরুদ্ধে গেছিলাম শেষবার। ঘরের সর্বত্র প্রত্যেকটা জিনিস এমনভাবে গোছানো যেন এখনই ফিরে আসবে ওরা। মামা মামির ভালোবাসার ঘর, মামির হাতে গোছানো মামার ওষুধ, প্রেসক্রিপশন, ফলের ঝুড়ি, সামনের ছোট্ট বাগান। কখন দু চোখের পাতা জড়িয়ে এসেছিল। মাঝরাতে একটা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল। কাঁচের জানলা দিয়ে পূর্ণিমার চাঁদ আলোর বন্যায় ভাসিয়ে দিয়েছে সাদা বরফে ঢাকা সামনের পাহাড়কে। দরজা খুলে বাইরে আসতেই মনে হলো বাগানে দুটো স্বচ্ছ অবয়ব বসে আছে পাশাপাশি, হাসছে, কথা বলছে, খুনসুটি করছে। চাঁদের আলো এসে পড়েছে তাদের ওপর। তাদের ঘিরে রয়েছে ধোঁয়া ধোঁয়া কুয়াশা। আমাকে দেখে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। চোখের জল আটকে রাখতে পারিনি। হাউ হাউ করে কেঁদে উঠেছিলাম। আকাশের দিকে তাকিয়ে মামা মামিকে বলছিলাম, আমাকে ক্ষমা করে দিও, তোমাদের ভুল বুঝেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি রিজু রায়। তোমরা দেখছো রিজু রায় আড্ডা। তো আজকের গল্পটা কেমন লাগলো সেটা একটু অবশ্যই কমেন্টস করে জানাও। এই গল্পটি আমি নিয়েছি বিচিত্রিতা সাহিত্য পত্রিকার নবপল্লব পত্রিকা থেকে। আর এই বইটার মধ্যে অসাধারণ সব গল্প রয়েছে, আমি সেখান থেকেই এই গল্পটি আমি নিলাম। আর এতক্ষণ তোমরা যে গলাটা শুনছিলে সেটা হলাম আমি এতক্ষণ বলছিলাম গল্পটা আমার এত ভালো লাগলো যে কি বলবো, মানে অসাধারণ লাগলো। সেই জন্য গল্পটা ভাবলাম আজকে একটু অডিও করি, তো সেই জন্য অডিও স্টোরি করলাম। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই এটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো।